বড় সাহেব জরুরি একটা ফাইল দিয়েছিলেন। সেই ফাইল আলতাফ ড্রয়ারে তালা বন্ধ করে রেখেছিল। আশ্চর্যের ব্যাপার, ফাইলটা নেই। ড্রয়ার ঠিকই তালা বন্ধ। ড্রয়ারের চাবি আলতাফের কাছে। গনি সাহেব পান চিবুতে চিবুতে কাছে এসে বললেন, সমস্যাটা কি? আলতাফ বলল, ফাইল পাচ্ছি না। তালা বন্ধ ছিল? তাহলে তো বিরাট সমস্যা, চিন্তার বিষয়। ভালো করে চিন্তা করে দেখুন, বাসায় নিয়ে যাননি তো? না, এই অফিসে তো এরকম কখনো হয়নি। বদরুল সাহেবকে ইনফর্ম করুন। তাকে ইনফর্ম করব কেন? গনি সাহেব বিরক্ত মুখে বললেন, আপনি তো ভাই বড় প্যাচালের লোক, তাকে ইনফর্ম করবেন না কেন? তিনি হচ্ছেন আপনার সেকশনের চার্জে। যে কোনো সমস্যা হলে আগে তাকে বলতে হবে। নাকি আপনি ঘোড়া ডিঙ্গিয়ে ঘাস খাবেন, সরাসরি চলে যাবেন বড় সাহেবের কাছে? আপনার নৌকা তো আবার বড় খুঁটিতে বাঁধা। আলতাফ ব্যাপার কিছুই বুঝতে পারছে না। কেউ কি ড্রয়ার খুলে ফাইল নিয়ে গেছে? কেন নেবে? স্টোর ইনচার্জের কাছে সবার ড্রয়ারেরই চাবি থাকে। তিনি কি কোনো কারণে খুলেছেন? অসম্ভব কিছু না। বড় সাহেব হয়তো ফাইল চেয়েছেন, স্টোর ইনচার্জ খুলে দিয়েছেন। এছাড়া আর কি হতে পারে? আলতাফ স্টোর ইনচার্জ খায়রুল কবিরকে খুঁজে বের করল। খায়রুল কবির আকাশ থেকে পড়লেন, কি বলছেন আপনি? আমি কেন আপনার ড্রয়ার খুলব? এই ধরনের অ্যালিগেশন সাবধানে দেবেন। আমি অ্যালিগেশন দিচ্ছি না, জানতে চাচ্ছি। ব্যাপার একই। বড় সাহেবের সঙ্গে ধরম মহরম বলে ধরাকে সরা দেখছেন। পেয়েছেন কি আপনি? কি হবেন আমাকে? আপনি শুধু শুধু রাগ করছেন। আপনার সঙ্গে কোনো কথা বলতে চাচ্ছি না, দয়া করে বিদায় হন। আপনার সাহস দেখে অবাক হচ্ছি। আমাকে সরাসরি চোর বললেন। চোর তো বলিনি। অবশ্যই বলেছেন। ভেবেছেন কি আপনি? আলতাফ হতভম্ব হয়ে গেল। এই লোকটা এমন করছে কেন? কেন শুধু শুধু রেগে যাচ্ছে? সে নিজের জায়গায় ফিরে এলো। কি করবে বুঝতে পারছে না। বড় সাহেবকে জানানো উচিত, সাহসে কুলাচ্ছে না, ভয় ভয় লাগছে। আলতাফ ড্রয়ার বন্ধ করে ক্যান্টিনের দিকে রওনা হলো। ক্যান্টিনে সে কখনো আসে না, এই প্রথম আসা। কোনার দিকে একটা খালি টেবিলে একা একা বসে রইল। ক্যান্টিনের বেয়ারা এক কাপ চা না চাইতেই দিয়ে গেল। অসময়ে চা খাওয়া তার অভ্যাস নেই, তবু সে চায়ে চুমুক দিচ্ছে। কিছুতেই ভেবে পাচ্ছে না অফিসের মানুষগুলি তার সঙ্গে খারাপ ব্যবহার করছে কেন। সে তো কারো সঙ্গে খারাপ ব্যবহার করে না। এই যে আলতাফ সাহেব, কি করছেন একা একা? গনি সাহেব চা নিয়ে এগিয়ে এলেন। আলতাফ সাহেব, বসবো আপনার সঙ্গে? বসুন। আপনি তো দেখি বিরাট ভেজাল লাগিয়ে ফেলেছেন। কি ভেজাল লাগিয়েছি? স্টোর ইনচার্জ খায়রুল কবির সাহেবকে আপনি নাকি চোর বলেছেন। উনি তো দারুণ রেগেছেন। আমি ঠান্ডা করার চেষ্টা করেছি, লাভ হয়নি। উনি বোধহয় বড় সাহেবের কাছে কমপ্লেন করতে যাবেন, আমার সেরকম মনে হলো। আলতাফ কিছু বলল না, অবাক হয়ে তাকিয়ে রইল। গনি সাহেব বললেন, আপনার তো চিন্তার কিছু নেই। বড় সাহেব হলেন আপনার খাতিরের লোক। সিগারেট খাবেন নাকি আলতাফ সাহেব? আমি সিগারেট খাই না। খেয়ে দেখুন, টেনশনের সময় কাজে লাগে, ব্রেইন পরিষ্কার হয়। এই সময় ব্রেইনটা পরিষ্কার থাকা দরকার। বড় সাহেবকে ফাইলের ব্যাপারে কি বলবেন ভেবে রাখুন। উনি দারুণ রেগেছেন, আপনাকে এক্ষুনি ডেকে পাঠাবেন। গনি সাহেব সিগারেট ধরিয়ে তৃপ্তির নিঃশ্বাস ফেললেন। তৃপ্তি 16 আনা হচ্ছে না। আলতাফ তেমন ভয় পাচ্ছে বলে মনে হচ্ছে না। আশ্চর্য মানুষ। ভয়ে অস্থির হয়ে যদি তাকে ধরে পড়ত, কান্নাকাটি করত, সে সামাল দিতে চেষ্টা করত। হারানো ফাইলও তো মাঝে মাঝে পাওয়া যায়। আলতাফ পাথরের মতো মুখ করে বসে আছে। ভয় ভীতির কোনো লক্ষণ নেই। চাকরি এখনো কনফার্ম হয়নি, এক কথায় চাকরি চলে যাবে, সেই চিন্তাও মাথায় নেই। নিন সিগারেট নিন আলতাফ সাহেব। আমি সিগারেট খাই না। আহা, একটা খেলে কিছু হবে না। জি না। আচ্ছা থাক, খেতে হবে না। আর শুনুন, এত চিন্তা করবেন না। চিন্তা করে লাভ তো কিছু নেই, যা হবার হবেই। আলতাফ ছোট্ট করে নিঃশ্বাস ফেলে উঠে দাঁড়ালো। গনি সাহেব বললেন, যাচ্ছেন কোথায়? বড় সাহেবের কাছে? নিজে থেকে যাওয়া ঠিক হবে না। বড় সাহেব ডাকুক, তারপর যাবেন। এর মধ্যে ভেবে ভেবে একটা প্ল্যান অফ অ্যাকশন বের করুন। বড় সাহেবের খাস বেয়ারা মকবুল এসে ঢুকল। গনি সাহেবের দিকে তাকিয়ে বলল, স্যার আপনারে ডাকে। গনি সাহেব বিস্মিত হয়ে বললেন, আমাকে কেন? তুমি বোধহয় ভুল করছো, উনি আলতাফ সাহেবকে ডাকেন। যে না, আপনারে ডাকেন। স্পষ্ট করে বলছেন গনি। গনি সাহেব দরজার বাইরে থেকে বললেন, স্যার আসবো? বড় সাহেব বললেন, ইয়েস, কাম ইন প্লিজ। তিনি ঘরে ঢুকে হাসি মুখে বললেন, কেমন আছেন স্যার? বড় সাহেব তার উত্তর না দিয়ে বললেন, বসুন। তিনি বসলেন। বসতে বসতে তার মনে হলো কিছু একটা হয়েছে। দুয়ে দুয়ে 4 মিলছে না। ব্যাপারটা কি? মনসুর সাহেব ফাইলে চোখ বুলাচ্ছিলেন। ফাইল বন্ধ করে তাকালেন। তার চোখ কালো চশমার আড়ালে বলে গনি সাহেব বড় সাহেবের চোখের ভাব ধরতে পারলেন না।
তার অস্বস্তি আরও বাড়ল। গনি সাহেব: জি স্যার। ব্যাপারটা কি বলুন তো? কি ব্যাপার স্যার? আমি তো কিছু জানি না। আমি আলতাফ সাহেবকে একটা জরুরি ফাইল দিয়েছিলাম, সেটা জানেন? জি না স্যার, আমি তো কিছুই জানি না। কি ফাইল? মনসুর আলী জবাব দিলেন না, স্থির চোখে তাকিয়ে রইলেন। গনি সাহেব সঙ্গে সঙ্গে বুঝে গেলেন তিনি একটা বড় বোকামি করেছেন। ফাইল সম্পর্কে তিনি কিছুই জানেন না তা বলা ঠিক হয়নি, কারণ এর মধ্যে স্টোর ইনচার্জ খাইরুল কবির নিশ্চয়ই বড় সাহেবের সঙ্গে কথা বলেছে। কথা প্রসঙ্গে তার কথা আসতে পারে, আসাটাই স্বাভাবিক। গনি সাহেব: জি স্যার। ফাইল সম্পর্কে আপনি কিছুই জানেন না দেখে অবাক হচ্ছি। একটু আগে খাইরুল কবির এসেছিলেন, তিনি বললেন আপনি এই ফাইল হারানোর ব্যাপারটা নিয়ে চিন্তিত। ও আচ্ছা, আমি স্যার কিছুক্ষণ আগেই জেনেছি, আগে কিছুই জানতাম না। আমি ভেবেছি আপনি জানতে চাচ্ছেন আগে কিছু জানতাম কিনা। মনসুর সাহেব ড্রয়ার খুলে সিগারেটের কেস থেকে সিগারেট বের করলেন। গনি সাহেব বললেন, আমি স্যার খুব চিন্তা করছি, এটা হলো কি করে? ড্রয়ারে তালা বন্ধ করা ফাইল হাওয়ায় তো উড়ে যেতে পারে না। আপনার কি মনে হয় কোথায় গেছে? বুঝতে পারছি না, তবে আলতাফ সাহেব বাসায় নিয়ে যেতে পারেন। মাঝে মাঝে তিনি বাসায় ফাইল নিয়ে যান। তাই নাকি? জি। ও আচ্ছা। স্যার আমি কি চলে যাব? একটু বসুন। মনসুর আলী সিগারেট টানতে লাগলেন। গনি সাহেব এই ঠান্ডা ঘরে বসেও ঘামতে লাগলেন। গনি সাহেব: জি স্যার। ফাইলটা খুব জরুরি, আজ সন্ধ্যার মধ্যে আপনি এটা বের করে দেবেন। আমি কোত্থেকে বের করব? আপনি খুব কর্মঠ মানুষ, আপনার বুদ্ধিশুদ্ধিও পরিষ্কার। আপনি কিভাবে বের করবেন তা আপনি জানেন। স্যার আপনার কথায় আমি মর্মাহত। মর্মাহত হবার কিছু নেই, এখন যান, ফাইলের ব্যাপারে ব্যবস্থা করুন। গনি সাহেব বের হয়ে এলেন, তার কান ঝাঝা করছে। বড় সাহেব লোকটি ক্ষমার অযোগ্য একটা কাজ করেছে, সরাসরি চোর বলেছে। এর একটা বিহিত হওয়া দরকার। ধরাকে সরা জ্ঞান করছে। কত বড় সাহস! এত সাহস সে পেল কোথায়? খায়রুল কবির কিছু বলেছে নাকি? বলে ফেলতে পারে, বোকা টাইপের লোক। মনে হচ্ছে বড় সাহেব তাকে প্যাচে ফেলে দু একটা প্রশ্ন করেছেন, আর সে ভরভর করে পেটের সব কথা বলে ফেলেছে। গনি সাহেব অতি দ্রুত চিন্তা করছেন, যেভাবেই হোক বড় সাহেবকে একটা শিক্ষা দিতে হবে। চোর বলার জন্য হাত জোর করে ক্ষমা চাইতে হবে। শুধু হাত জোর করে ক্ষমা চাইলেই হবে না, কাগজে পত্রও থাকতে হবে। ইউনিয়ন কি জিনিস এটা বড় সাহেবকে টের পাইয়ে দিতে হবে। কিছু জরুরি টেলিফোন করা দরকার। বড় সাহেবকে ঘেরাও করতে হলে শুধু অফিসের লোক দিয়ে হবে না, বাইরের কিছু লোকজনও দরকার। বড় ধরনের কিছু করতে হলে কয়েকটা জর্দার কৌটা লাগবে। কত ধানে কত চাল তা জানার সময় হয়ে গেছে। গনি সাহেব আলতাফের টেবিলের দিকে এগিয়ে গেলেন। আলতাফ শুকনো মুখে বসে আছে। একে একটা শিক্ষা দিতে হবে, শালা স্পাইগিরি বের করে দিতে হবে। হাত পা ভেঙে হাসপাতালে দাখিল হয়ে গেলে আর স্পাইগিরি করবে না। আলতাফ সাহেব: জি। বড় সাহেবের কাছ থেকে আসছি। ও আচ্ছা। বড় সাহেবের ধারণা আপনার ফাইল আমরা চুরি করেছি। আলতাফ চুপ করে রইল। গনি সাহেব বললেন, আপনি স্যারকে এই কথা বলেছেন তাই না? আমি কিছু বলিনি। স্পাইগিরি করছেন, পেয়েছেনটা কি? আলতাফ তাকিয়ে রইল। গনি সাহেব ক্যান্টিনের দিকে রওনা হলেন। মাথা গরম করলে চলবে না, মাথা ঠান্ডা রাখতে হবে। বড় ঝামেলার সময় মানুষ মাথা ঠিক রাখতে পারে না বলেই ঝামেলা সামাল দিতে পারে না। তিনি পরপর 2 কাপ চা খেয়ে সিগারেট ধরালেন। মাথা এখন খানিকটা শান্ত হয়েছে। ঘেরাও করার পরিকল্পনা এখন আর সুন্দর পরিকল্পনা বলে মনে হচ্ছে না। অন্য চাল চালতে হবে, মারাত্মক কোনো চাল। বড় সাহেব সে চাল ধরতে পারবেন না। কি চাল দেয়া যায়? হারানো ফাইল ফেরত দেয়া যায়। বড় সাহেবকে যদি বলা হয় ফাইল পাওয়া গেছে আলতাফের বাসায়, তাহলেই হলো। খুব বিনয়ের সঙ্গে বলতে হবে। এতে বড় সাহেবের গালে একটা চড় দেয়া হবে, মোলায়েম চড়। ফাইল গনি সাহেবের কাছেই আছে, তার ড্রয়ারে তালাবন্ধ অবস্থায় আছে। যা করতে হবে তা হলো ফাইলটা লুকিয়ে নিয়ে চলে যেতে হবে আলতাফের বাসায়। আলতাফকে বলতে হবে, ভাই আপনার বাসার কাগজপত্রগুলি একটু খুঁজে দেখুন। এমনও তো হতে পারে যে আপনি মনের ভুলে ফাইল নিয়ে বাসায় চলে এসেছেন, হতে পারে না? একটু খুঁজে দেখুন, আমিও আপনার সঙ্গে খুঁজি, দুজন খুঁজতে থাকবো। তখন গনি সাহেব চেঁচিয়ে বলবেন, পাওয়া গেছে, পাওয়া গেছে, এই তো পাওয়া গেছে, আপনার খাটের নিচেই ছিল, যাক বাঁচা গেল। সবচেয়ে ভালো হয় ফাইলটা যদি আলতাফ সাহেবকে দিয়েই ফেরত পাঠানো হয়। গনি সাহেব আর একটা সিগারেট ধরালেন। পুরো পরিকল্পনাটা আরো ঠান্ডা মাথায় ভেবে দেখতে হবে কোনো ভুল ত্রুটি থেকে গেল কিনা। সামান্য ভুল থাকাও ঠিক হবে না। ফাইলটা যে তার ড্রয়ারে আছে এই খবর অফিসের আর একজন মাত্র মানুষ জানে, স্টোর ইনচার্জ খাইরুল কবির, তার নিজের লোক। তাছাড়া তিনি চাবি দিয়ে ড্রয়ার খুলেছেন, কাজে এই খবর বাইরে ছড়াবে না।
খায়রুল কবির সাহেব অবশ্যই মাথা গরম লোক, ফট করে মাথা গরম করে ফেলে। এই জাতীয় লোক মাথা গরম অবস্থায় বেফাস কথা বলে ফেলতে পারে, তাকে সাবধান করে দিতে হবে। গনি সাহেব উঠলেন, আলতাফের টেবিলটার দিকে এগিয়ে গেলেন। আলতাফ সাহেব, জি। আপনার বাসায় আজ সন্ধ্যায় একটু যাব। জি আচ্ছা। বিবাহ করেছেন তো, তাই না? জি। ভাবির হাতে এক কাপ চা খেয়ে আসবো। জি আচ্ছা। অধিকাংশ অফিসেই দেখি কর্মচারীদের মধ্যে কোনো সদ্ভাব নেই, এটা ঠিক না। অফিসের বাইরেও আমাদের একটা জীবন আছে, তাই না? জি। গনি সাহেব খায়রুল কবির সাহেবের খোঁজে গেলেন। তাকে এখন বেশ হাসি খুশি দেখাচ্ছে, টেনশন খানিকটা কমে গেছে। তার মাথায় একটাই চিন্তা, ফাইলটা কি করে আলতাফের বাসায় নিয়ে যাবেন। শীতকাল হলে সমস্যা ছিল না, কোটের ভেতর নিয়ে যেতে পারতেন। গরমকাল হওয়ায় ঝামেলা হয়ে গেছে। বাজারের ব্যাগে করে নিয়ে যাওয়া যায়, তার সঙ্গে বাজারের ব্যাগ আছে। অফিস ফেরত হাতিরপুল কাঁচা বাজার থেকে কিছু সবজি নিয়ে যাওয়ার কথা, আজ আর নেওয়া হবে না। অফিস ছুটি হবার ঠিক আগে আগে মনসুর সাহেবের টেলিফোন বেজে উঠল। টেলিফোন করেছেন ডক্টর ওসমান, কিন্তু তার গলার স্বর অন্যরকম। মনসুর সাহেব গলা চিনতে পারছেন না, মনে হচ্ছে অনেক দূর থেকে পাতলা গলায় কে যেন কথা বলছে। মনসুর সাহেব বললেন, হ্যালো, কে কে কথা বলছেন? আমি বলছি, আমি। কিছু মনে করবেন না, আমিটা কে? ওসমান। ও আচ্ছা, তোমার ঠান্ডা লেগেছে নাকি? গলার স্বর চিনতে পারছি না। তোমাকে দোষ দিয়ে লাভ নেই, আমি নিজেও আমার গলার স্বর চিনতে পারছি না। হয়েছে কি? ভয়াবহ কিছু হয়নি, তবে যা হয়েছে তাকে ঠিক অগ্রাহ্য করাও ঠিক না। কি হয়েছে? তুমি বাসায় আসো, তারপর বলবো। আসছি, এখনই আসছি। বাই দ্য ওয়ে, তোমার অফিসের কর্মচারী কি যেন নাম? আলতাফ না? ও কি আছে? থাকার কথা না, এখন বাজছে 5টা। সে কাটায় কাটায় 5টা বাজলে বিদায় হয়ে যায়। তবু খোঁজ নিচ্ছি, কেন বলো তো? ওকে আমার দরকার, তাকে নিয়ে আসতে পারবে? দরকার হলে অবশ্যই নিয়ে আসবো। মনসুর সাহেব আলতাফের খোঁজে লোক পাঠালেন, তাকে পাওয়া গেল না। সে ঠিক 5টার সময় বের হয়ে গেছে। আলতাফ অফিস থেকে সরাসরি বাসায় ফেরে। ফেরার সময় বাসে প্রচন্ড ভিড় হয়। ভিড় কমার জন্য সে ইদানিং অফিসের পাশে একটা মিউনিসিপ্যালিটি পার্কে অপেক্ষা করে। পার্কটি মিউনিসিপ্যালিটির কর্মকর্তারা শিশুদের মনোরঞ্জনের জন্য তৈরি করলেও এটি এখন ভিক্ষুক এবং নেশারুদের দখলে। নেশারুরা আসে সন্ধ্যার পরে। তাদের সঙ্গে আলতাফের দেখা এখনো হয়নি, তবে পার্কের স্থায়ী ভিক্ষুকরা আলতাফকে চেনে। তারা এই লোকটির স্বভাব চরিত্রও জানে। তারা জানে এই সাহেব পার্কে ঢোকার মুখে 2 টাকার বাদাম কিনবে, পার্কের সবচেয়ে উত্তরের বেঞ্চির এক কোনায় চুপচাপ বসে বাদাম খাবে, খাবে খুব ধীরে ধীরে। 2 টাকার বাদাম শেষ করতে করতে তার সময় লাগবে 1 ঘন্টার উপর। তখন সে উঠে দাঁড়াবে, যাবে বাস স্ট্যান্ডের দিকে। এই লোকের কাছে ভিক্ষা চেয়ে কোনো লাভ হবে না জানে বলেই ভিক্ষুকরা কেউ এখন আর তাকে বিরক্ত করে না। আলতাফ বসে আছে বেঞ্চিতে, তার হাতে বাদামের ঠোঙ্গা এবং খানিকটা ঝাল লবণ। আলতাফ বাদাম ভেঙে মুখে দিচ্ছে। 2 টাকার ঠোঙ্গায় বাদাম থাকে 18 থেকে 25টা। আজ বাদাম বেশি দিয়েছে, আজ বাদাম আছে 30টা। শেষ করতে অন্য দিনের চেয়ে বেশি সময় লাগবে, লাগুক, তেমন কোনো তাড়া তো নেই। তবে আকাশের অবস্থা ভালো না, মেঘ ডাকছে, বৃষ্টি হবে, ভালো বৃষ্টি হবে। বৃষ্টি শুরু হলে ভিজতে হবে। ভিজতে তার খারাপ লাগে না, একটাই শুধু সমস্যা, ভেজা কাপড়ে বাসে উঠতে দেয় না। ভিজে গেলে হেঁটে হেঁটে ফিরতে হবে। আলতাফ ছোট্ট করে নিঃশ্বাস ফেলল। আজ তার মনটা খারাপ, শুধু যে খারাপ তা না, বেশ খারাপ। সে বুঝতে পারছে না সবাই মিলে তার সঙ্গে মিথ্যা কথা বলছে কেন। সে তো সবই বুঝতে পারছে। গনি সাহেবের কাছে ফাইলটা বর্তমানে আছে। তিনি এই ফাইল নিয়ে আজ রাতে এক সময় তার বাসায় যাবেন এবং বলবেন, আলতাফ সাহেব, আপনার বাসাটা একটু পরীক্ষা করে দেখব। এমন তো হতে পারে মনের ভুলে ফাইলটা ফেলে গেছেন। আলতাফ জানে গনি সাহেবের বাজারের ব্যাগে বর্তমানে ফাইলটা আছে। ফাইলটা নিয়ে তার অনেক কাজকর্ম আছে বলে তিনি আজ বাজারে যেতে পারবেন না। গনি সাহেবের স্ত্রী বলে দিয়েছেন ঘরে কোনো সবজি নেই, সবজি লাগবে। আজও সবজি কেনা হবে না, অথচ এই মহিলা মাছ মাংস কিছু খেতে পারেন না। সব তথ্য পোকারা আলতাফকে জানাচ্ছে। কেন জানাচ্ছে সে জানে না, কিভাবে জানাচ্ছে তাও বুঝতে পারে না। জানতে না পারলে বোধহয় ভালো হতো, মনের কষ্ট কম হতো। এরা তাকে দেখতে পাচ্ছে না কেন? সে কি কোনো অন্যায় করেছে? বৃষ্টির ফোঁটা পড়তে শুরু করেছে। আলতাফ উঠে দাঁড়ালো। হালকা ফোঁটা পড়ছে। বাস স্ট্যান্ডে লোকজন নেই। ইচ্ছা করলে বাসে ওঠা যায়, কিন্তু উঠতে ইচ্ছা করছে না। হেঁটে হেঁটে যাওয়া যাক, পৌঁছাতে সন্ধ্যা পার হয়ে যাবে, তারা নেই কিছু। আর বাসায় ফিরতে দেরি হলেই ভালো।
ইতিমধ্যে নিশ্চয়ই গনি সাহেব চলে যাবেন, তার সঙ্গে দেখা হোক তা আলতাফ চাচ্ছে না। বৃষ্টির বেগ বাড়ছে। আলতাফ নির্বিকার ভঙ্গিতে বৃষ্টির ভেতর দিয়ে এগুচ্ছে। লোকজন অদ্ভুত দৃষ্টিতে তাকে দেখছে। বৃষ্টিতে ভিজে অনেকেই রাস্তায় হাঁটে, তবে তাদের মধ্যে এক ধরনের তাড়া থাকে। কেউ এমন নির্বিকার ভঙ্গিতে হাঁটে না। বজলুর রহমান বললেন, কাকে চান? গনি সাহেব বললেন, আমি আলতাফ সাহেবের খোঁজে এসেছি। ও তো এখনো বাসায় ফিরে নেই। সে কি, 5টার সময় উনি অফিস থেকে বের হলেন। বজলুর রহমান বিরক্ত মুখে বললেন, এই গাধার কি কিছু ঠিক আছে? কিছু ঠিক নেই। অফিসে কি করে তাই আমি বুঝি না। আসুন, ভেতরে এসে বসুন। গনি সাহেব অন্ধকার বসার ঘরে ঢুকলেন। বজলুর রহমান বললেন, আপনাকে অন্ধকার ঘরে বসে থাকতে হবে। গাধাটাকে বলেছিলাম 40 পাওয়ারের একটা বাল্ব এনে লাগাতে। লাগিয়েছে ঠিকই, কিন্তু বাল্ব জ্বলছে না। সমস্যাটা কোথায় সে দেখবে না? গনি সাহেব বললেন, স্যার আপনি কাইন্ডলি একটা হারিকেন আনুন, আমি দেখে দিচ্ছি। মনে হয় কোথাও লুজ কানেকশন আছে। না না, আপনি কেন দেখবেন? কোনো অসুবিধা নেই স্যার। আলতাফ সাহেব আমার কলিগ, খুবই বন্ধু মানুষ। বজলুর রহমান খুশি হলেন। হারিকেন জ্বালিয়ে নিয়ে এলেন। গনি সাহেব কি করলেন কে জানে, বাতি জ্বলে উঠল। বজলুর রহমান হৃষ্টচিত্তে বললেন, বাবা তুমি আরাম করে বসো, চা খাও। ঘরে কিছু আছে কিনা কে জানে। মনে হয় শুধু চা খেতে হবে। কোনো অসুবিধা নেই স্যার, চা না পেলেও হবে। আমার চায়ের তেমন কোনো অভ্যাস নেই। আলতাফ সাহেব কখন ফিরেন? কোনো ঠিক ঠিকানা নেই। আগে সকাল সকাল ফিরত, এখন শুনেছি অফিস ছুটির পর কোন এক পার্কে গিয়ে বসে থাকে। কেন? কে বলবে কেন? ওর কি মাথা ঠিক আছে? ব্রেন ডিফেক্ট। চাচাজি এসব কি বলছেন? তোমাদের কলিগ, তোমরা জানো না? কি করে অফিস চালায় সেটাই তো আমি বুঝি না। কাজকর্ম কিছু পারে? উনি তো চাচাজি কাজকর্মে খুব ভালো। তবে তবে কি? রিসেন্টলি একটা সমস্যা হয়েছে। বজলুর রহমান আগ্রহ নিয়ে বললেন, কি সমস্যা? থাক স্যার, বলতে যাচ্ছি না। না না, তুমি বলো, কোনো অসুবিধা নেই। অফিসের একটা জরুরি ফাইল হারিয়ে ফেলেছেন। আমাদের বড় সাহেব আবার খুবই রাগী। তিনি ভয়ঙ্কর রেগেছেন। অথচ আলতাফ সাহেবের কোনো মাথা ব্যথা নেই। ওর মাথা ব্যথা থাকবে কেন? ওর কি মাথা বলে কিছু আছে? বড় সাহেবের সঙ্গে দেখা করে দু একটা কথা বললে হতো, তাও বলবেন না। এই বাজারে যদি চাকরি চলে যায় তাহলে অবস্থাটা চাচাজি একটু চিন্তা করুন। চাকরি তো যাবেই, আরো আগেই যাওয়া উচিত ছিল। এখনো কেন যায়নি তাই তো আমি ভেবে পাই না। বজলুর রহমান অত্যন্ত আনন্দিত বোধ করছেন। তার কথা অক্ষরে অক্ষরে ফলে যাচ্ছে। এটাই তার আনন্দের বিষয়। গনি সাহেব গলা নিচু করে বললেন, আমার ধারণা উনি ফাইলটা বাসায় নিয়ে এসেছিলেন, তারপর অফিসে নিতে ভুলে গেছেন। আমি এসেছি একটু খুঁজে দেখতে। ওনার তো মাথা ব্যথা নেই। বজলুর রহমান দরাজ গলায় বললেন, যাক, গাথাটার চাকরি চলে যাক, তুমি এই নিয়ে চিন্তা করবে না। তবু স্যার আমি ভাবছি একটু যদি খুঁজে দেখি। উনি তো খুঁজবেন না। ও কিছুই করবে না। ও শুধু দরজা বন্ধ করে ঝিম ধরে বসে থাকবে আর পোকা নিয়ে ভাববে। গনি সাহেব ইতস্তত করে বললেন, উনি কখন আসেন কে জানে। আমরা কি এই ফাঁকে একটু খুঁজে দেখব? দেখতে চাও? দেখো, আমি দুলারিকে বলছি, ও তোমাকে তাদের ঘরে নিয়ে যাবে। 10 মিনিটের মাথায় গনি সাহেব ফাইল হাতে দোতলা থেকে নেমে এলেন। বজলুর রহমানকে দেখে তৃপ্তির নিঃশ্বাস ফেলে বললেন, পাওয়া গেছে চাচাজি। খাটের নিচে খবরের কাগজের সঙ্গে ছিল। বজলুর রহমান বললেন, পাওয়া গেছে বলে এত আনন্দিত হয়েও না, আবার হারাবে। কে জানে কাল অফিসে যাওয়ার সময় হয়তো বাসে ফেলে রেখে যাবে। গনি সাহেব বললেন, আপনাকে কি চাচাজি একটা ছোট রিকোয়েস্ট করব, যদি কিছু মনে না করেন? মনে করা করে কি আছে, বলো কি রিকোয়েস্ট? ফাইলটা আলতাফ সাহেবের হাতে না দিয়ে আপনি নিজে যদি নিয়ে যান, বড় সাহেবকে একটু বুঝিয়ে বলেন, স্যার তো খুব রেগে আছেন। কোনো অসুবিধা নেই, আমিই বলবো। আমি যে এসেছিলাম এটা যদি না বলেন তাহলে খুব ভালো হয়। বড় সাহেব আমাকে আবার ঠিক পছন্দ করেন না। উনি যদি শুনেন একজন ফাইল হারিয়েছে আর আমি ছুটাছুটি করছি তাহলে আরো রেগে যাবেন। না না, তুমি নিশ্চিন্ত থাকো, তোমার কথা কিছুই বলবো না। গনি চা খেলেন, মুড়ি খেলেন, দুলারির সঙ্গে কিছুক্ষণ গল্প করলেন। দুলারির কাজের মেয়ে নেই শুনে দুঃখিত হলেন। যাবার সময় বলে গেলেন কাল সকালের মধ্যেই কাজের মেয়ের ব্যবস্থা করবেন। এই কাজটা তিনি অবশ্য ভালোই পারেন। কাজের মেয়ের সাপ্লাই চ্যানেল তার খুব ভালো। অফিসের অনেকেরই তিনি এই উপকার করেছেন। দুলারির জন্য একটা ব্যবস্থা করতে হবে। তার নিজের বাসায় এই মুহূর্তে 2 জন আছে, তাদের একজনকে দিয়ে যেতে হবে। আলতাফ বাসায় ফিরল রাত 9টার কিছু আগে। সে ভিজে চুপসে গেছে, চোখ লাল। দুলারি বলল, আবার বৃষ্টিতে ভিজে ভিজে এসেছ? কতক্ষণ ভিজেছ বৃষ্টিতে? অনেকক্ষণ। হাত পা একদম নীল হয়ে গেছে, চোখ লাল। আজ নির্ঘাত তোমার জ্বর আসবে। তোমাদের অফিসের একজন কলিগ আজ বাসায় এসেছিলেন, নাম হলো গনি সাহেব। কি যেন খোঁজাখুঁজি করলেন। খুবই ভালো লোক।
আমার কোনো কাজের লোক নেই শুনে খুব দুঃখ করলেন, বলেছেন কাল সকাল 10টার মধ্যে একজনকে দিয়ে যাবেন। তুমি তো ঘুমোচ্ছ না, তাহলে এমন হুম করছো কেন? যাও বাথরুমে গিয়ে কাপড় ছাড়ো, ভাত দিয়ে দিই। আজ আবার মার শরীরটাও খারাপ, মা শুয়ে আছেন। দুলারি টেবিলে ভাত বেড়ে আলতাফকে নিতে এসে দেখে আলতাফ ঘর অন্ধকার করে শুয়ে আছে, তার গা গরম। আলতাফ বলল, আমার ভালো লাগছে না, আমি কিছু খাবো না। দুধ এনে দেই 1 কাপ, দুধ খাও। না, তুমি বাতি নিভিয়ে দাও। দুলারি বাতি নিভিয়ে দিল। তার খানিকটা মন খারাপ হলো। বৃষ্টি হচ্ছে দেখে সে আজ তেহারি রান্না করেছে। এই জিনিসটা আলতাফ খুব পছন্দ করে খায়। দুলারি, কি? আমার মাকে যে পোকা খেয়ে ফেলেছিল তা কি তুমি জানো? এসব কি ধরনের কথা? তুমি জানো কি না বলো। জানি, বাবা বলেছিলেন। আমার চোখের সামনে তারা মাকে খেয়ে ফেলল। চুপ করো তো। আচ্ছা, চুপ করলাম। দরজা জানালা বন্ধ করে ঘর অন্ধকার করে দাও। ওসমান সাহেব থাকেন ধানমন্ডি 8 নম্বরে। 4 ইউনিটের নতুন ফ্ল্যাট বাড়িগুলির 3 তলায়। ফ্ল্যাটটি কিনেছেন ওসমান সাহেবের স্ত্রী রেবেকা, ভদ্রমহিলা ডাক্তার এবং পশারওয়ালা বড় ডাক্তার। এদের কোনো ছেলেপুলে নেই। স্বামী স্ত্রী দুজনে বিশাল বাড়িতে বাস করেন। কুকুর, বেড়াল এবং পাখি পোষেন। মনসুর সাহেব ওসমানদের ফ্ল্যাট বাড়িতে কলিং বেল টিপলেন রাত 10টায়। কলিং বেলে শব্দ হলো না, কড়া নাড়তে হলো। শব্দ করেই নাড়তে হলো। বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছে। ইলেকট্রিসিটি নেই, তবে ঘরে আলো আছে, চার্জ লাইট জ্বলছে। ওসমান সাহেব দরজা খুলে বললেন, এত দেরি? আমি সন্ধ্যা থেকে অপেক্ষা করছি। বৃষ্টি দেখে ভাবছিলাম বৃষ্টি কমলে আসব। মনে হচ্ছে কমবে না, তাই বৃষ্টির মধ্যেই এসেছি। খেয়ে আসনি তো? না। গুড। আমি কুরবানি থেকে খাবার আনিয়েছি। আজ রাতে থেকে গেলে অসুবিধা হবে? রেবেকা বাসায় নেই, একা আছি। তুমি থাকলে দুজন মিলে ব্যাচেলরদের মতো সারা রাত গল্প করব। ব্যাচেলররা সারা রাত গল্প করে না, এটা নব্য স্বামী স্ত্রীদের ব্যাপার। রেবেকা কোথায়? ওর সঙ্গে ভয়াবহ ধরনের ঝগড়া হয়েছে, প্রায় ছাড়াছাড়ি পর্যায়ের ঝগড়া। ও তার বাবার বাসায় চলে গেছে, মনে হচ্ছে আর ফিরবে না। মনসুর সাহেব কিছু বললেন না, তেমন গুরুত্বও দিলেন না। রেবেকা প্রায় প্রচণ্ড রকমের ঝগড়া করে তার বাবার বাসায় চলে যায়, আবার ফিরে আসে, এবারও আসবে। এদের একের ছাড়া অন্যের গতি নেই। ওসমান সাহেব বললেন, এসো খেতে বসে যাই। প্যাকেট করা খাবার ঠান্ডা হয়ে গেলে মুশকিল। টেবিল ভর্তি খাবার, শিভাস রিগেলের পেট মোটা বোতল। এই ব্যাপারটিও পুরনো। ওসমান সাহেব মদ্যপান করেন শুধু যখন রেবেকার সঙ্গে তার ঝগড়া হয় তখন। মনসুর হাসতে হাসতে বললেন, ঝগড়া মনে হয় গুরুতর পর্যায়ের হয়েছে। হ্যাঁ। কি নিয়ে ঝগড়া? সেটা বলার জন্যই ডেকেছি। আলতাফকেও আনতে বলেছিলে, তাকেও বলতে চাচ্ছিলে? হ্যাঁ, তাকেও বলতে চাচ্ছিলাম। ঝগড়ার সূত্রপাত তাকে নিয়েই। তুমি খেতে শুরু করো, আমি বলি। খানিকটা হুইস্কি দেই, হুইস্কি থাকলে গল্প শুনে আরাম পাবে। মনসুর কৌতূহলী হয়ে তাকালেন। তোমার মনে আছে বোধহয় আলতাফের বাসায় আমি একটা তেলাপোকা মেরেছিলাম। আলতাফ তাতে দুঃখিত হয়েছিল। আলতাফ দুঃখিত হয়েছিল কিনা জানি না, তুমি তেলাপোকা মেরেছিলে তা মনে আছে। বাসায় ফিরলাম, শরীর কেমন ঘিন ঘিন করতে লাগলো। সারাক্ষণ মনে হতে লাগলো জুতার নিচে তেলাপোকার রক্ত মাংস লেগে আছে। প্রথমে কাজের ছেলেটিকে দিয়ে জুতা ধোয়ালাম। আমার মনে হলো সে ঠিকমতো ধোয়নি। সাবান দিয়ে নিজে ধুলাম। মনে হলো সর্বনাশ হয়েছে, আমার হাতে রক্ত লেগে গেছে। গোসল করলাম, ভাবটা দূর হলো না, শরীর ঘিন ঘিন করতে লাগলো। রাতে ভাত খেতে পারলাম না। রেবেকা ফিরল রাত 10টায়। ততক্ষণে আমার প্রায় মাথা খারাপের মতো হয়ে গেছে। আমার ধারণা হয়ে গেছে তেলাপোকার রক্ত মাংস সারা বাড়িতে ছড়িয়ে পড়েছে। দুজন কাজের লোককে ঘর মুছতে লাগিয়ে দিয়েছি। বালতি ভর্তি পানিতে ডেটল গুলে ওরা মেঝে ন্যাকড়া দিয়ে মুছছে এবং অবাক হয়ে আমার দিকে তাকাচ্ছে। রেবেকা ঘরে ঢুকে বলল, কি হয়েছে? আমি ব্যাপারটা ব্যাখ্যা করলাম। ব্যাখ্যা করার সময় বুঝলাম আমি নিতান্ত বোকার মতো কথা বলছি। না, বোকা না, পাগলের মতো কথা বলছি। রেবেকা বলল, তুমি নিউরোটিক পেশেন্টের মতো আচরণ করছো। আমি বললাম, আমি মোটেই নিউরোটিক পেশেন্টের মতো আচরণ করছি না, আমি যা অনুভব করছি তা বলছি। রেবেকা কাজের লোক দুটিকে ধোয়াধুয়ি বন্ধ করতে বলল। ঝগড়া শুরু হলো এই পর্যায়ে। কুৎসিত ঝগড়া। আমি একেবারে তুই তোকারির পর্যায়ে চলে গেলাম। চিৎকার করে বলতে লাগলাম, তোর সঙ্গে বাস করে আমি নিউরোটিক পেশেন্ট হয়েছি, বুঝেছিস? তোর ধবধবে সাদা গায়ের রঙের জন্য তোর তো খুব অহংকার। এই সাদা রঙের জন্য তোকে দেখায় সাদা তেলাপোকার মতো। সাদা তেলাপোকা কখনো দেখেছিস? এরা থাকে কমোডের ভেতরে। তোর গায়েও তেলাপোকার মতোই গন্ধ। তারপরেও কিছু বলি না, সহ্য করি। রেবেকা আমার কথাবার্তা শুনে হতভম্ব হয়ে গেল।
এক পর্যায়ে বলল, তোমার ঘুমানো দরকার। আমি প্যাথেড্রিন ইঞ্জেকশনের একটা অ্যাম্পুল রেখে যাচ্ছি, ইসমাইলকে বললেই সে তোমার শরীরে পুশ করে দেবে। আমি চলে যাচ্ছি। এর উত্তরে আমি আরো সব কুৎসিত কথা বলতে লাগলাম, এমন সব কুৎসিত কথা যে তুমি শুনলে 3 তলা থেকে লাফ দিয়ে নিচে পড়ে যাবে। উদাহরণ দেব, শুনতে চাও? না, শুনতে চাই না। শুনতে না চাওয়াই ভালো। মনসুর বললেন, তুমি মদ্যপানটা মনে হয় বেশি করছো। তা ঠিক, বেশি করছি। আমার অবস্থায় পড়লে তুমি বাথটাবে মদ ভর্তি করে তার ভেতরে শুয়ে থাকতে। আসল স্টোরিটা শোনো। আসল স্টোরিতে এখনো আসেনি। বলো আসল স্টোরি। রেবেকা রাতেই চলে গেল। আমি কাজের লোক দুটিকে বললাম, তোমরা ননস্টপ ঘর মুছে যাও, আমি না বলা পর্যন্ত থামবে না। তারপর হুইস্কির একটা বোতল নিয়ে বসলাম। তুমি ভালো করেই জানো আমি প্রফেশনাল মাতাল নই। বিদেশে পড়াশোনার জন্য যখন গিয়েছিলাম তখন মাঝে মধ্যে খেতাম, দেশে এসে ছেড়ে দিয়েছিলাম। ইদানিং কখনো কখনো খাওয়া হয়, তাও যখন বন্ধু বান্ধব আসে তখন। যাই হোক, রাত 1টার ভেতর 250 মিলিমিটারের স্কচ হুইস্কি একটা পুরো বোতল শেষ করে ফেললাম। মাতাল হলাম না, শুধু অনুভব করলাম মাথাটা ফাঁকা হয়ে যাচ্ছে। আমি নিজেও সাবানের বড় একটা ফেনা হয়ে গেছি, বাতাসে ভাসতে শুরু করেছি। হার্ড লিকার 4 পেগের বেশি আমি খেতে পারি না, আমার বমি বমি ভাব হয়। পুরো বোতল খেয়েও আমার কিচ্ছু হলো না, শুধু বাথরুম পেতে লাগলো। আমার তখন বাথরুমে যেতেও ইচ্ছা করছে না, মনে হচ্ছে চেয়ারে বসেই কাজ সেরে ফেলি। মেঝে তো ধোয়া হচ্ছেই। যাই হোক, বাথরুমে গেলাম। এই অংশটা মন দিয়ে শোনো, খুব মন দিয়ে শুনবে। আমি তোমার সব অংশই মন দিয়ে শুনছি, এই অংশটা অনেক বেশি অ্যাটেনশন দিয়ে শুনতে হবে। বাথরুমে ঢুকেছি, বাতি জ্বালিয়ে দরজা বন্ধ করতেই এক ধরনের হামিং সাউন্ড হতে লাগলো, যেন লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ খুব নিচু গলায় কথা বলছে। লো ফ্রিকোয়েন্সি সাউন্ড আসছে কমোডের ভেতর থেকে। আমি অবাক হয়ে কমোডের কাছে গিয়ে নিচু হয়ে তাকাতেই গায়ের সমস্ত রক্ত জমে গেল। দেখি কমোড ভর্তি তেলাপোকা। তারপর দেখি শুধু কমোড নয়, বাথরুমের মেঝে থিক থিক করছে পোকায়। অথচ ঘরে ঢোকার সময় ছিল না। কখন এলো, কোত্থেকে এলো? হঠাৎ দেখি পোকারা আমার গা বেয়ে ওঠার চেষ্টা করছে। অন্য যে কেউ হলে অজ্ঞান হয়ে পড়ে যেত। আমি বুঝলাম অতিরিক্ত মদ্যপানের জন্য আমার হ্যালুসিনেশন হচ্ছে। আসলে কোনো পোকা নেই, কিন্তু আমার মস্তিষ্ক পোকা দেখছে। বাথরুমের দেয়ালগুলি একটু আগেই সাদা দেখেছি, এখন দেখি ব্রাউন রং। তেলাপোকায় দেয়াল ঢেকে গেছে। আমি তখন এদের কথাও শুনতে পেলাম, পরিষ্কার শুনলাম। এরা বলছে, কি বলছে কি বলছে তা তোমাকে বলতে যাচ্ছি না, কারণ ওরা তো আসলে কিছু বলছে না। যা বলার আমার মস্তিষ্কই আমাকে বলেছে। যাই হোক, আমি কি করলাম শোনো। বাথরুম থেকে বের হয়ে এলাম, আমার গা ভর্তি তেলাপোকা। এদের নিয়েই বের হয়েছি। কাজের লোক দুটি তখনও মেঝে ঘষে যাচ্ছে। আমি তাদের সামনে দাঁড়িয়ে বললাম, তোমরা কি আমার গায়ে তেলাপোকা দেখতে পাচ্ছ? ওরা ভয় ভয় বলল, জি না স্যার। আমি বললাম, তাহলে যাও, ইসমাইলকে ডেকে আনো, আমাকে প্যাথেড্রিন ইঞ্জেকশন নিতে হবে। ইসমাইল এসে আমাকে প্যাথেড্রিন ইঞ্জেকশন দিল। আমার ঘুম ভাঙল পরদিন দুপুর 2টায়। আমি তখন পুরোপুরি সুস্থ। তেলাপোকা ব্যাপারটা আর মাথায় নেই। এই তোমার গল্প? হ্যাঁ। আলতাফকে এই গল্প শোনাতে চাচ্ছিলে কেন? ওর কারণে এই ব্যাপারটা আমার মাথার মধ্যে ঢুকে গেছে বলেই ওকে শোনাতে চাচ্ছিলাম। আমার ইচ্ছা ছিল ওকে বলবো যেন পোকা নিয়ে সে আর কখনো কারো সঙ্গে কোনো কথা না বলে। এই হাস্যকর ব্যাপারটা যেন সে আর কারো মাথায় ঢুকিয়ে না দেয়। মনসুর বললেন, ব্যাপারটা তোমার মাথা থেকে পুরোপুরি দূর হয়েছে? হ্যাঁ, হয়েছে। তবে আমি পোকা নিয়ে খুব ভাবতে শুরু করেছি। অন্য এক দৃষ্টিভঙ্গিতে এদের দেখার চেষ্টা করছি। অন্য দৃষ্টিভঙ্গি মানে? ওদের প্রতি একটা সিম্প্যাথেটিক অ্যাটিটিউড তৈরি হয়েছে। মনসুর গম্ভীর হয়ে বললেন, সিম্প্যাথেটিক অ্যাটিটিউডের ব্যাপারটা বুঝলাম না। ওসমান গলা নিচু করে বললেন, আমার কেন জানি মনে হচ্ছে আলতাফের কথা সত্যি হতেও পারে। পোকাদের কিছু স্ট্রেঞ্জ ব্যাপার আছে, যা থেকে ধারণা করা অস্বাভাবিক না যে এদের বুদ্ধি আছে, ভালোভাবেই আছে। যেমন ধরো কোনো বিশেষ জায়গায় আণবিক বোমার টেস্টিং হয়, তখন সে জায়গায় এই টেস্টিং করা হয়, তার 1 মাইলের ভেতর কোনো পোকামাকড়, বিশেষ করে তেলাপোকা থাকে না। এরা মনে হয় কোনো এক অদ্ভুতভাবে খবর পেয়ে যায় যে এখানে নিউক্লিয়ার বোমা টেস্টিং হবে। খবর পেয়ে সরে যায়। ইন্টারেস্টিং না? সত্যি হয়ে থাকলে ইন্টারেস্টিং। হিরোশিমা এবং নাগাসাকিতে আণবিক বোমা ফাটার পর আশেপাশের অঞ্চলগুলি তেলাপোকায় ছেয়ে গিয়েছিল। আমার ধারণা এরা এসেছে হিরোশিমা এবং নাগাসাকি থেকে। এরা বুঝে গিয়েছিল এখানে বোমা ফাটবে, কাজেই সরে গিয়েছিল। এই খবর পেলে কোথায়? কোথায় যেন পড়েছিলাম। সত্যি? সত্যি তো বটেই। সমুদ্রগামী জাহাজ থেকে হঠাৎ দেখা যায় ইঁদুর আর তেলাপোকা নেমে পড়ছে। তখন বুঝতে হবে জাহাজটা পানিতে ডুবে যাবে বা এই জাতীয় কিছু একটা হবে। এরা খবরটা পায় কিভাবে? মনসুর বললেন, তুমি বলতে যাচ্ছ পোকাদের বুদ্ধি আছে, তারা ইন্টেলিজেন্ট?
নিশ্চিত করে কিছু বলছি না, তবে সম্ভাবনা উড়িয়ে দিচ্ছি না। এক সময় তুমি কিন্তু বলেছ ওদের মস্তিষ্ক নেই, কাজেই বুদ্ধি থাকবে না। এখন অন্য কথা বলছো। তা বলছি, এখন কালেকটিভ ইন্টেলিজেন্সের কথা মাথায় আসছে। অর্থাৎ আলাদা আলাদাভাবে এক একটা পোকা বুদ্ধিমান নয়, কিন্তু তাদের সবাইকে একত্র করলে তারা বুদ্ধিমান, প্রচন্ড বুদ্ধিমান। এত বুদ্ধিমান যে এরা মানুষকে ব্যবহার করছে, মানুষ তাই বুঝতে পারছে না। মানুষ এদের হাতে খুবই অসহায়। পোকাদের হাতে মানুষ অসহায়? হ্যাঁ, অসহায়। পঙ্গপালের কথা ভেবে দেখো। পঙ্গপালের আক্রমণ ঠেকানোর কোনো বুদ্ধি কি মানুষের আছে? মেশিন গান দিয়ে ঠেকাবে? পৃথিবীতে বিউবনিক প্লেগ ছড়িয়েছিল ইঁদুর 1347 থেকে 1351। এই 5 বছরে প্লেগে সারা পৃথিবীতে মানুষ মারা গেছে 75 মিলিয়ন। 19বিংশ শতাব্দীতে বিউবনিক প্লেগ হলো, মানুষ মারা গেল 20 মিলিয়ন। যেমন হঠাৎ করে অসুখটা এসেছিল, তেমনি হঠাৎ করে চলে গিয়েছে। আমার এখন মনে হচ্ছে এগুলি পোকাদের সাবধানবাণী। পোকারা মানুষদের সাবধান করে দিচ্ছে। তারা বলছে, হে মানব সম্প্রদায়, সাবধান, আমরা কিন্তু ইচ্ছা করলেই তোমাদের শেষ করে দিতে পারি। তোমাদের অতি আধুনিক জ্ঞান বিজ্ঞান কোনো কাজেই লাগবে না। মনসুর সিগারেট ধরাতে ধরাতে বললেন, এদের ক্ষমতা থাকলে মানুষকে এরা শেষ করে দিচ্ছে না কেন? মানুষ তো নানাভাবে এদের বিরক্ত করছে, ইনসেকটিসাইড ছড়াচ্ছে, পোকামাকড় মারার কত কায়দা কৌশল বের করছে। পোকাদের যদি এতই বুদ্ধি, তাহলে ওরা চুপ কেন? ওসমান গলার স্বর নিচু করে বললেন, এই বিষয়েও আমার একটা হাইপোথিসিস আছে। মানুষকে এরা শেষ করছে না কারণ মানুষকে তাদের প্রয়োজন, মানুষের টেকনোলজি প্রয়োজন। শুধুমাত্র মানুষেরই ক্ষমতা আছে মহাশূন্য জয় করার। মানুষ একদিন সৌরজগতের বাইরেও পা বাড়াবে, কিন্তু পোকাদের এই ক্ষমতা নেই। তারা যদি পৃথিবীর বাইরে ছড়িয়ে পড়তে চায়, তাহলে মানুষের সাহায্য তাদের নিতেই হবে। পৃথিবীর বাইরে ছড়িয়ে পড়ার তাদের কোনো দরকার আছে কি? দরকার আছে। বুদ্ধিমান প্রাণীর লক্ষণ হলো সে চেষ্টা করবে বিশ্ব ব্রহ্মাণ্ডে নিজেকে ছড়িয়ে দিতে। পোকারা তাই করছে। মানুষ যখন মঙ্গল গ্রহ থেকে যাবে, বৃহস্পতির উপগ্রহে, এরাও যাবে মানুষের সঙ্গে। বুঝতে পারছো? পারছি। কিন্তু তুমি কি এই হাইপোথিসিসে বিশ্বাস করো? বিশ্বাস করি না, আবার অবিশ্বাসও করি না। আলতাফ নামের তোমার ওই লোকটির সঙ্গে আমার কথা বলতে হবে। মনসুর গম্ভীর গলায় বললেন, আলতাফের সঙ্গে তোমার কথা বলতে হবে না। কথা বলার পরিণাম তো দেখতেই পাচ্ছি। তোমার উচিত বিশ্রাম নেওয়া এবং মাথা থেকে পোকামাকড় পুরোপুরি দূর করা। যেভাবে হুইস্কি খাচ্ছ, মনে হয় একটা কেলেঙ্কারি করবে। যাও, ঘুমোতে যাও। রাত খুব একটা বেশি হয়নি, 2টা বাজে। 2টা অনেক রাত। মনসুর উঠে দাঁড়ালেন। এখনো ইলেকট্রিসিটি আসেনি, মনে হয় আজ রাতে আর আসবে না। বৃষ্টি থামেনি, মাঝে কিছুটা কমেছিল, এখন আবার মুষলধারে শুরু হয়েছে। বাথরুম থেকে অদ্ভুত একটা শব্দ আসছে। কিসের শব্দ? মনসুর কৌতূহলী হয়ে উকি দিলেন। অন্ধকার বাথরুম, চার্জ লাইটের আলো বাথরুম পর্যন্ত পৌঁছেনি। তিনি পকেট থেকে দিয়াশলাই বের করলেন। দিয়াশলাই জ্বালাবার সঙ্গে সঙ্গে তার সারা শরীর কেঁপে উঠল। এসব কি? হাজার হাজার কোটি কোটি পোকা তার দিকে তাকিয়ে আছে, সুর নাড়ছে। এটা কি এক ধরনের হ্যালুসিনেশন? অবশ্যই তাই। ওসমানের কথা শুনে তিনি প্রভাবিত হয়েছেন। আলতাফ প্রভাবিত করেছিল ওসমানকে, তাকে দিয়ে অন্য আরেকজন প্রভাবিত হবে। এক সময় দেখা দেবে মাস হিস্টোরিয়া। দিয়াশলাইয়ের কাঠি নিভে গেছে। তিনি এখন আর কিছুই দেখছেন না, শো শো শব্দ শুনছেন। শব্দটা কমোডের ভেতর থেকে আসছে। দিয়াশলাইয়ের আরেকটি কাঠি কি জ্বালাবেন? তার সাহস হল না। দুলারি আলতাফের মাথার কাছে বসে আছে। জ্বরে মানুষটার গা পুড়ে যাচ্ছে। থার্মোমিটার থাকলে জ্বর দেখা যেত, থার্মোমিটার নেই। জ্বর কমানোর জন্য কিছু একটা করা দরকার। কি করবে দুলারি বুঝতে পারছে না। 2টা প্যারাসিটামল খাওয়ানো উচিত। ঘরে কোনো প্যারাসিটামল নেই। মাথায় পানি ঢালা উচিত। দোতলায় 1 ফোঁটা পানি নেই। পানি ঢালতে হলে বালতিতে করে একতলা থেকে নিয়ে আসতে হবে। দুলারি তাও করত, কিন্তু মানুষটা তাকে ছাড়ছে না। তার হাত ধরে বসে আছে। এত শক্ত করে হাত চেপে ধরে আছে যে হাত ব্যথা করছে। আলতাফ ক্ষীণ স্বরে ডাকলো, দুলারি। দুলারি বলল, কি? খুব খারাপ লাগছে। মাকে ডেকে আনবো? না। এখন কটা বাজে দুলারি? রাত 2টা। আলতাফ অনেক কষ্টে পাশ ফিরল। দুলারি বলল, বাবাকে ডেকে তুলি, বাবা তোমার জন্য ডাক্তার নিয়ে আসুক। না, তুমি আমার হাতটা ছাড়ো, আমি তোমার জন্য পানি নিয়ে আসি। মাথায় পানি ঢালতে হবে। না। আচ্ছা ঠিক আছে, আমি তোমার জন্য পানি আনতে যাচ্ছি না। তুমি এত শক্ত করে আমার হাত চেপে ধরবে না। আমার হাত ব্যথা করছে। আচ্ছা আমার হাতটা একটু ছাড়ো তো, বাতি জ্বালাই। অন্ধকারে বসে থাকতে আমার ভয় ভয় লাগছে। আলতাফ দুলারির হাত ছাড়ল না।
বরং আরো শক্ত করে হাত চেপে ধরল। দুলারির ভয় ভয় করছে। তার হঠাৎ করে মনে হচ্ছে তাদের খাটের নিচটা তেলাপোকায় ভর্তি হয়ে আছে। পোকারা আলতাফকে দেখতে আসছে, আরো আসবে, ঘর ভর্তি হয়ে যাবে পোকায়। কেন তার এরকম মনে হচ্ছে সে জানে না। আলতাফকে জিজ্ঞেস করলে কি কোনো লাভ হবে? আলতাফ কি কিছু বলবে? দুলারি বলল, এই শোনো। ভয় লাগছে, আমার খুব ভয় লাগছে। আমার কেন জানি মনে হচ্ছে খাটের নিচটা পোকায় ভর্তি হয়ে গেছে। আমার প্রচন্ড ভয় লাগছে। এই দেখো, শোষো শব্দ হচ্ছে। পোকারা কিরকম শব্দ করে। এরকম উ করবে না, শুনতে বিশ্রী লাগছে। হাতটা ছাড়ো, আমি বাতি জ্বালাবো। না। দুলারি প্রায় জোর করে আলতাফের হাত ছাড়িয়ে দিল, বাতি জ্বালল, উকি দিল খাটের নিচে। সারি সারি তেলাপোকা চুপচাপ অপেক্ষা করছে, একটিও নড়ছে না। দুলারি বলল, যা যা। এ তো কিছু হলো না। আলতাফ ক্লান্ত গলায় বলল, এরা যাবে না, এরা থাকবে। তুমি এদের কিছু বলো না, বাতি নিভিয়ে দাও। দুলারি বাতি নেভালো। তার কান্না পাচ্ছে। সে কি করবে বুঝতে পারছে না। এত রাতে মা বাবাকে ঘুম থেকে ডেকে তুলতে ইচ্ছা করছে না। ভোরবেলাতেই বজলুর রহমান হোমিওপ্যাথ ডাক্তার বিধুবাবুর দরজার কড়া নাড়তে লাগলেন। দুলারির কাছ থেকে খবর পেয়েছেন আলতাফের জ্বর। সারা রাতই নাকি জ্বর গেছে, এখন খুব বাড়ছে। ডাক্তার না ডাকলেই নয়। অনেকক্ষণ কড়া নাড়ার পর বিধুবাবু দরজা খুলে হাসি মুখে বললেন, তোমার মাছের কাটার কি অবস্থা? বজলুর রহমান হতভম্ব হয়ে বললেন, কি বলছো তুমি? সে তো ব্রিটিশ আমলের কথা। আমার গলা থেকে তো কবেই কাটা গেছে, এখন তোমার মাথায় বিধে আছে। কাটা বিধা মাথা নিয়ে ডাক্তারি করো কিভাবে? যাই হোক, তুমি আসো আমার সঙ্গে, আলতাফকে দেখবে। ওর কি হয়েছে? গলায় কাটা? গলায় কাটার ব্যাপারটা মাথা থেকে দূর করো, ওর জ্বর। চলো দেখি। বিধুবাবু আলতাফের কপালে হাত দিয়েই প্রায় লাফিয়ে ওঠার জোগাড় করলেন। সর্বনাশ, এ তো অনেক জ্বর। রাগে বজলুর রহমানের গা জ্বলে গেল। অনেক জ্বর বলেই তো ডাক্তার ডেকে আনা। কুসুম কুসুম জ্বর হলে কে আনতো? বিধুবাবু রোগীকে দেখে দেখে শুকনো গলায় বললেন, অবস্থা তো কেমন কেমন মনে হচ্ছে। বজলুর রহমান বললেন, ইয়েটা কি? না মানে হাসপাতালে নিয়ে যাওয়াই ভালো, জ্বর খুব বেশি। বজলুর রহমানের ইচ্ছা হলো বিধুবাবুকে ধরে একটা আছাড় দেন। এমনি মুখে বড় বড় কথা, ক্যান্সার সারাই, হাঁপানি সারাই, এইডস রোগ সারাই, আর সামান্য একটু জ্বর দেখে মুখ শুকিয়ে আমসি, ধাক্কা দিয়ে দোতলার বারান্দা থেকে নিচে ফেলে দেওয়া উচিত। তিনি তা করলেন না। নিজেকে সামলালেন। অনেক কাজ আছে, কাজগুলি আগে শেষ করা দরকার। যেমন আলতাফের অফিসে ফাইলটা দিয়ে আসতে হবে। প্রতি মাসে ঠিক সময় ইলেকট্রিসিটি বিল দেওয়ার পরেও তার ঘরে ইলেকট্রিসিটির লাইন কেন কেটে দিল সেই খোঁজটাও নেওয়া দরকার। আলতাফকে হাসপাতালে নিতেই যদি হয়, সন্ধ্যার দিকে নিলেই হবে। বজলুর রহমান আলতাফের অফিসের ফাইল বগলে নিয়ে প্রথমে আলতাফের কাছে গেলেন। অফিসের ঠিকানাটা দরকার। আলতাফ ঠিকানা বলল, বেশ ভালোভাবেই বলল। অফিসটা কোন জায়গায় বুঝিয়েও দিল। এটা একটা ভালো লক্ষণ। জ্বরে আলতাফের মাথা খারাপ হয়ে যায়নি। বেশি জ্বর উঠলে মাথা খারাপের মতো হয়ে। আলতাফ, জি, তোর ফাইলটা দিয়ে আসি। আচ্ছা, তোর বড় সাহেবকে বুঝিয়ে বলবো যে বাই মিস্টেক তুই ফাইলটা নিয়ে চলে এসেছিলি। আচ্ছা, ওনাকে রিকোয়েস্ট করব যাতে ভুলটা বড় করে না দেখেন। মানুষ মাত্রই ভুল করে, ভুল করাই মানব ধর্ম। জি আচ্ছা, তুই চিন্তা করিস না, শুয়ে থাক। দুলারি তোর মাথায় পানি ঢালুক। জি আচ্ছা, হাসপাতালে যদি নিতেই হয় সন্ধ্যার দিকে নিয়ে যাব। জি আচ্ছা, তুই কি কিছু বলবি? আলতাফ বিড়বিড় করে বলল, সবাই আসতে শুরু করেছে মামা। কি বললি? পোকারা আসতে শুরু করেছে। বুঝতে পারছি না, পরিষ্কার করে বল, কে আসছে? পোকারা আসছে। আসুক না, অসুবিধা কি? ওরা আমাকে খেয়ে ফেলার জন্য আসছে মামা। তোকে খাবে কেন? ওদের কি খাওয়ার অভাব পড়েছে? আমাকে ওরা পছন্দ করে তো মামা, এই জন্যই খেয়ে ফেলবে। পছন্দ করলেই খেয়ে ফেলতে হবে? আমি তোকে পছন্দ না করলেও তুই তো আমাকে পছন্দ করিস, তাই বলে কি তুই আমাকে খেয়ে ফেলেছিস না খাওয়ার কথা চিন্তা করছিস? পোকাদের চিন্তা ভাবনা তো মানুষের মতো না মামা, ওরা অন্যভাবে চিন্তা করে। করুক অন্যভাবে চিন্তা, তুই ভাবিস না। আমার ভয় লাগছে মামা, দূর দূর থেকে পোকারা আসতে শুরু করেছে। বজলুর রহমান সান্ত্বনা স্বরে বললেন, তুই কোনো চিন্তা করিস না, তোকে খেয়ে ফেলবে বললেই হলো। আমরা আছি কি জন্য? দরকার হলে ঘরের চার কোনায় ডিডিটি পাউডার দেব। ডিডিটি পাউডার মারাত্মক জিনিস, পোকার বাবাও আসতে পারবে না। তুই চোখ বন্ধ করে শুয়ে থাক, মোটেও চিন্তা করবি না। জি আচ্ছা। বজলুর রহমান ব্যাপারটাতে তেমন গুরুত্ব দিলেন না। জ্বর বেশি বাড়লে লোকজন অসংলগ্ন কথা বলে। আলতাফ তাই করছে। বজলুর রহমান ফাইল হাতে অফিসের দিকে রওনা হলেন।
আমার নাম বজলুর রহমান, আমি আলতাফ হোসেনের মামা। ও আচ্ছা, বসুন। আমি স্যার ফাইলটা নিয়ে এসেছি। মনসুর সাহেব অবাক হয়ে বললেন, কি ফাইল? একটা জরুরি ফাইল যে আপনি আলতাফকে দিয়েছিলেন, ফাইলটা হারিয়ে গিয়েছিল, ওই ফাইল। মনসুর সাহেব অবাক হয়ে বললেন, সেই ফাইল আপনি কোথায় পেলেন? গাধাটা বাসায় নিয়ে গিয়েছিল, তারপর ভুলে গেছে। এরকম যে হবে জানা কথা। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ফাইলটা হারালে আমাদের খুব ক্ষতি হয়ে যেত। বজলুর রহমান বললেন, আলতাফের মতো লোক যখন আছে তখন ভবিষ্যতে আরো অনেক ক্ষতি হবে। করবেন কি? উপায় তো কিছু নেই। চা খান? চা খাবো না, চলে যাব। ফাইলটা পৌঁছে দিতে এসেছিলাম, দিলাম। ওই দিন তো আপনি আমার বাসায় গিয়েছিলেন, তাই না? জি। আপনি যে বড় সাহেব দেখে মনেই হয় না। আপনাকে একটা জরুরি কথা বলি, আলতাফকে কখনো গুরুত্বপূর্ণ কোনো কাজ দেবেন না। এলেবেলে ধরনের কাজ দেবেন, সে সুন্দর করে করবে। গুরুত্বপূর্ণ কাজ দিয়েছেন কি ভজঘট করে ফেলবে। মাথা ঠিক নেই তো? মাথা ঠিক নেই? জি না। ছোটবেলায় তার মাকে পোকায় খেয়ে ফেললো, সেই থেকে মাথাটা খারাপ, সারাক্ষণ পোকা পোকা করে। ওনার মাকে পোকায় খেয়ে ফেলেছিল নাকি? জি, সে এক ভয়াবহ দৃশ্য। বলতে গেলে শশার মতো কচকচ করে খেয়ে ফেলেছে। আপনাকে আর বলতে চাই না, বললে হয়তো দুপুরে ভাত খেতে পারবেন না। স্যার উঠি তাহলে? উঠবেন? উপায় নেই স্যার, উঠতেই হবে। আলতাফের জ্বর, ভুল বকছে, বলছে পোকা আসছে, খেয়ে ফেলবে, এইসব হাবিজাবি। তাকে হাসপাতালে নেওয়া দরকার। জ্বর তাহলে খুব বেশি? বেশি মানে? বগলের নিচে থার্মোমিটার দিলে থার্মোমিটারে আগুন ধরে যাবে এমন অবস্থা। স্যার তাহলে ইজাজত দেন, বিদায় নেই। ওই দিন বাসায় গিয়েছিলেন, চিনতে পারিনি, তেমন সমাদর করতে পারিনি। আর একবার যদি আসেন বড় খুশি হব। আচ্ছা, যাবো আর একবার। মনসুর সাহেব অবাক হয়ে ফাইলটার দিকে তাকিয়ে আছেন। ভয়ঙ্কর রাগ হওয়া উচিত। লোকটা এরকম একটা কাজ করে কি করে, আর করার পরও নির্বিকার থাকে কিভাবে? আশ্চর্যের ব্যাপার, আলতাফের উপর তার কোনো রাগ লাগছে না, বরং প্রচন্ড রকম মায়া হচ্ছে। তিনি পরিষ্কার বুঝতে পারছেন আলতাফ এই ফাইল বাসায় নিয়ে যায়নি, গনি নিয়ে গেছে। গনি যে একটা বাজারের ব্যাগে ভরে ফাইল নিয়ে গেছে তাও তিনি জানেন। কিভাবে জানেন? কে তাকে বলল? কেউ তো বলেনি। গনি ওই বাড়িতে কি কি কথা বলেছে তাও তিনি জানেন। এটা কিভাবে হয়? সকাল 10টায় ওই বাড়িতে গনির একটা কাজের মেয়ে দিয়ে আসার কথা, সে কি দিয়ে এসেছে? মনসুর সাহেব বেল টিপে বেয়ারাকে ডাকলেন, সহজ স্বরে বললেন, গনি সাহেবকে আসতে বলো। গনি আসুক, তার সঙ্গে কথা বলতে হবে। আসসালামু আলাইকুম স্যার, আমাকে ডেকেছেন? বসুন গনি সাহেব, ভালো আছেন? জি স্যার, ভালো। বসুন, দাঁড়িয়ে আছেন কেন? গনি বসলেন। মনসুর সাহেব হাই তুলতে তুলতে বললেন, চা বা কফি কিছু খাবেন? চা একটু খেতে পারি স্যার। ওই দিন ঠান্ডা লেগে বুকে কফ বসে গেছে, গরম চা খেলে ভালো লাগবে। দুধ যেন না দেয় স্যার, আমাকে একজন বলেছে চায়ের মধ্যে দুধ বিষের মতো কাজ করে। মনসুর সাহেব গনির চায়ে দুধ দিতে নিষেধ করলেন। তারপর ঝুঁকে এসে বললেন, ওই দিন আপনি আলতাফের বাসায় গিয়েছিলেন? গনি হক চকিয়ে গেলেন, কিন্তু নিজেকে সামলে নিলেন। সহজভাবে বললেন, জি স্যার। সঙ্গে একটা বাজারের ব্যাগ নিয়ে গিয়েছিলেন? জি স্যার। ব্যাগে কি ছিল? কিছু ছিল না স্যার। আলতাফ সাহেবের বাসায় সকাল 10টার ভেতর একটা কাজের লোক দেওয়ার কথা ছিল, কই দেননি তো? গনি অস্বস্তি বোধ করছেন। এই লোকটা এত কিছু জানে কোত্থেকে? কে বলেছে? কি কথা বলছেন না কেন? সকাল 10টায় একজনকে দেওয়ার কথা না? যাকে দেব বলেছিলাম সে গত রাতে হঠাৎ বরিশাল চলে গেছে। আমার স্ত্রীকে বলেছে ভাইয়ের অসুখের খবর পেয়ে যাচ্ছে। আসলে ভাওতাবাজি, আমি থাকলে যেতে পারতো না। চা এসে গেছে। মনসুর সাহেব চায়ে চুমুক দিতে দিতে বললেন, না ভাওতাবাজি না, ওই মেয়েটার নাম পারুল। পারুলের ভাইয়ের আসলেই খুব অসুখ। গনি থতমত গলায় বলল, আপনি কি করে জানেন? মনসুর সাহেব শীতল গলায় বললেন, আমি সবকিছুই জানি। এটি পুরোপুরি সত্যি। মনসুর সাহেবের শরীর কাঁপছে, গা ঝিমঝিম করছে। আসলেই তিনি কোথায় কি ঘটছে সব জানেন। এই তো এখন ওসমানকে দেখতে পাচ্ছেন, সে বারান্দায় ইজি চেয়ারে বসে পা দুলাচ্ছে। ওসমানের হাতে একটা বই, বইটার নাম উইন্টার অফ ডিসকন্টেন্ট। ব্যাপারটা সত্যি নাকি মিথ্যা এক্ষুনি বের করা যায়। ওসমানকে টেলিফোন করলেই হয়। কে তাকে সব জানাচ্ছে? পোকারা জানাচ্ছে? পোকারা কি ঘটছে তা সব বলে দিচ্ছে। গনি সাহেব ফ্যাসফ্যাসে গলায় বললেন, স্যার আমি একটা ভুল করেছি, আপনার কাছে ক্ষমা চাই স্যার। যান, ক্ষমা করা হলো। চা শেষ না করে চলে যাচ্ছেন কেন? চা শেষ করুন, তারপর যান। গনি সাহেব চুপচুপ করে চা খাচ্ছেন। মনসুর সাহেব টেলিফোন করলেন ওসমানকে। কি করছো ওসমান? বারান্দায় বসে আছি, কিছু করছি না। বই পড়ছো না?
বই হাতে নিয়ে বসে আছি, পড়ছি না। বইটার নাম কি? উইন্টার অফ ডিসকন্টেন্ট। সন্ধ্যা 7টার মতো বাজে। অফিসের দারোয়ানরা এবং মনসুর সাহেবের একজন পিয়ন ছাড়া আর কেউ নেই। মনসুর সাহেব দরজা বন্ধ করে ভেতরে বসে আছেন। তার ঘর অন্ধকার। তার বেয়ারা কিছুটা ভয় পাচ্ছে। স্যারের কি হয়েছে? এই অন্ধকারের মধ্যে তিনি বাতি নিভিয়ে বসে আছেন কেন? তিনি করছেন কি? দেখার বা জানার উপায় নেই, কারণ দরজা ভেতর থেকে বন্ধ, ছিটকিনি লাগিয়ে দেয়া, এয়ার কুলার চলছে না, মাথার উপর ফ্যানও ঘুরছে না। ঘরের ভেতরটা অসহ্য গরম, তবে গরমে মনসুর সাহেবের খারাপ লাগছে না। মনসুর সাহেবের ঘর নিকষ অন্ধকার। এই অন্ধকারে তিনি চেয়ারে পা তুলে চুপচাপ বসে আছেন, নিজেকে কিছু প্রশ্ন করছেন এবং প্রশ্নের উত্তর পাচ্ছেন। আমি আমার এই অদ্ভুত ক্ষমতা লক্ষ্য করছি। কোথায় কি ঘটছে আমি সঙ্গে সঙ্গে ধরতে পারছি, ছবির মতো দেখছি। এর মানে কি? তোমার চেতনার বিস্তৃতি ঘটেছে। তোমার চেতনা ছড়িয়ে পড়েছে পৃথিবীময়। এই চেতনার বিস্তৃতি তো আপনা আপনি ঘটার কথা না। কেন ঘটল? আমরা সাহায্য করেছি বলে ঘটল। তোমরা কারা? আমরা অতি ক্ষুদ্র প্রাণী। তোমরা যাদের পোকা বলো, আমরা তাই। আমাদের এককভাবে কোনো বুদ্ধি নেই, কিন্তু আমাদের সমষ্টিগত বুদ্ধি সীমাহীন। বুদ্ধি মানেই ক্ষমতা। তোমাকে আমাদের সেই ক্ষমতার কিছুটা দেখালাম। কেমন দেখলে আমাদের ক্ষমতা? তোমাদের ক্ষমতা যদি থেকে থাকে তাহলে তা অবশ্যই বিস্ময়কর। এখনও যদি বলছো, এখনও অবিশ্বাস? হ্যাঁ, অবিশ্বাস। আমার ধারণা পুরো ব্যাপারটাই আমার উত্তপ্ত মস্তিষ্কের কল্পনা। আমাদের ক্ষমতার আর একটা নমুনা তোমাকে দেখাই, তাহলে হয়তো তোমার বিশ্বাস হবে। আমার বিশ্বাসের জন্য তোমরা এত ব্যস্ত কেন? আমরা খুবই ব্যস্ত, কারণ তোমাকে আমাদের পছন্দ হয়েছে। যাদের আমরা পছন্দ করি তাদের আমরা খেয়ে ফেলি। আচ্ছা, মানুষ কি তোমাদের শত্রু? মানুষ আমাদের শত্রুও না, বন্ধুও না। মানুষ এবং পোকামাকড় হচ্ছে প্রকৃতির ক্ষুদ্র পরীক্ষার অতি ক্ষুদ্র একটা অংশ। সেটা কি রকম? প্রকৃতি দেখতে চেয়েছিল কোন প্রাণী শ্রেষ্ঠ। সমষ্টিগত বুদ্ধি যাদের, তারা শ্রেষ্ঠ, নাকি একক বুদ্ধির প্রাণী মানুষ শ্রেষ্ঠ? প্রকৃতি কি দেখল? আমরা জানি না, কারণ প্রকৃতি প্রশ্নের জবাব দেয় না। মানুষ একক বুদ্ধির প্রাণী হলেও তার বুদ্ধির একটি সমষ্টিগত দিক আছে। সে অন্যের জ্ঞান গ্রহণ করে, তা ঠিক, কিন্তু সে একই সঙ্গে সমস্ত জ্ঞান ধারণ করতে পারে না। এটা ভয়াবহ সীমাবদ্ধতা। মানুষ এই সীমা জানে না বলেই সীমাবদ্ধতা জানে না। পোকারা কি এটা জানে? জানে, এবং পোকারা এমন অনেক কিছু জানে যা মানুষ এখনো কল্পনাও করতে পারে না। আমাকে কি তা বলা যাবে? হ্যাঁ, বলা যাবে, কিন্তু তোমার মস্তিষ্ক তা ধারণ করতে পারবে না। মানুষের একক মস্তিষ্কের জন্য এই জ্ঞান অনেক বেশি ভারী। আমি জানতে চাই। কি জানতে চাও? সব কিছু জানতে চাই। মূল প্রশ্নের উত্তরটি জানলেই অনেক জানা হবে। মূল প্রশ্ন কি? প্রাণ কি? কেন প্রাণ সৃষ্টি হলো? হ্যাঁ, বলো, আমাকে বলো, হোয়াট ইজ লাইফ? সত্যি জানতে চাও? চাই, অবশ্যই চাই। আরও তো প্রশ্ন আছে, সেসবের উত্তর চাও না? যেমন তুমি কে, তুমি কোত্থেকে এসেছো, তুমি কোথায় যাচ্ছ? হ্যাঁ, চাই, উত্তর জানতে চাই। সময় কি, তা কি জানতে চাও? এই পৃথিবীর সবচেয়ে রহস্যময় ব্যাপার হলো সময়। সময়টা কি জানতে চাও না? চাই। আমরা যা জানি সবই তোমাকে জানাবো। তোমাকে আমরা আমাদের একজন করে নেব। তা কিভাবে সম্ভব? সম্ভব, খুবই সম্ভব। আমরা তোমাকে ছড়িয়ে দেব আমাদের মধ্যে। আগেই তো বলেছি, আমরা যাকে পছন্দ করি তাকে আমরা ছড়িয়ে দিই নিজেদের মধ্যে। তোমরা তাকে মেরে ফেলো। প্রাণ কি তা তোমরা জানো না বলেই এই কথা বললে। প্রাণ কি জানা থাকলে বুঝতে যে প্রাণের বিনাশ নেই, রূপান্তর আছে। মানুষ থেকে আমি পোকা হব? ক্ষতি কি? মনসুর সাহেব লক্ষ্য করলেন তার ঘর ভর্তি পোকা। একটি দুটি নয়, হাজারে হাজারে পোকা, লক্ষ কোটি পোকা কিলবিল করছে। তিনি দরজা খুলে বের হতে চাইলেন। দরজা খুঁজে পেলেন না। তেলাপোকা সমস্ত দরজা ঢেকে ফেলেছে। তিনি চিৎকার করে উঠতে চাইলেন। মুখ হা করতেই অসংখ্য পোকা মুখের ভেতর ঢুকে পড়ল। তার চেতনা পুরোপুরি বিলুপ্ত হবার আগে আলতাফের কথা ভাবলেন। আলতাফকে সঙ্গে সঙ্গে দেখতে পেলেন। তার মতো আলতাফকেও পোকা ঢেকে ফেলেছে। মাংস ছিঁড়ে খেতে শুরু করেছে। কত দ্রুতই না তারা খাচ্ছে। মনসুর সাহেব চেঁচিয়ে উঠতে গেলেন, এ কি করছো? তোমরা এটা কি করছো? সঙ্গে সঙ্গে উত্তর হলো, ভয় পেও না, ভয়ের কিছু নেই। প্রাণ এক ও অবিনাশী। তোমার প্রাণ এবং এক একটি পোকার প্রাণ আলাদা কিছু না। আমরা এক ও অভিন্ন। তিনি বারবার নিজেকে বলছেন, এটা ভুল, এটা মায়া, এটা ভ্রান্তি। আসলে কিছুই ঘটছে না, কিছুই ঘটছে না, কিছুই না।
তিনি ভয় পেলেন না, কারণ বুঝতে পারছেন আসলে কিছুই ঘটছে না, সবই ভ্রান্তি এবং এক ধরনের হ্যালুসিনেশন। নিজেকে সামলাতে পারলেই হ্যালুসিনেশনের হাত থেকে মুক্তি পাওয়া যাবে। নিজেকে সামলাতে হবে। মনসুর সাহেব চোখ বন্ধ করে বললেন, আমি কিচ্ছু দেখছি না, আমি কিচ্ছু দেখছি না। তিনি মায়ের ভেতর খিকখিক হাসি শুনলেন। পোকারা কি হাসে? এ কেমন হাসি? মাথার ভেতর তাকে পোকারা ডাকছে, মনসুর, মনসুর। বলো, আমরা আছি, আমাদের অগ্রাহ্য করো না। তোমরা আছো ঠিকই, কিন্তু এখন আমি যা দেখছি সবই ভুল। না, ভুল নয়, আমাদের ক্ষমতাকে অগ্রাহ্য করো না। তুমি কেন রোদের দিকে তাকাতে পারো না? কেন সবসময় চোখে কালো চশমা দিয়ে রাখো, তা কি বলবো? তাহলে বিশ্বাস করবে? না, বিশ্বাস করব না। লক্ষ লক্ষ কোটি কোটি পোকা মনসুর সাহেবের উপর ঝাঁপিয়ে পড়েছে। মনসুর জানেন এটা সত্যি নয়, এক ধরনের মায়া, কুহক, ভ্রান্তি। কিন্তু আসলেই কি তাই?